হ্যালো, হ্যালো। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আমাদের এখানে হ্যাঁ, আমি একটা উপস্থিত আছেন কয়েকজন যারা গত ক্লাসে ছিল। হ্যাঁ, আমি তাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। তারা কেউ কথা বলছেন না। হ্যালো, পার্টিসিপেন্ট কতজন? 12। আসলে রেসপন্স না করলে ক্লাস নেওয়াটা খুবই কঠিন। কেউ কি আছেন এখানে? জি, আসসালামু আলাইকুম স্যার। আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজিবুল রায়হান। এমডি রাজিবুল রায়। আপনি গত ক্লাসে ছিলেন? জি স্যার, ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসে। ছিলাম। জি স্যার। ফার্স্ট ক্লাস সম্পর্কে কোনো কিছু কি খেয়াল আছে? আসলে আমরা কি ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে? আমি মাগরিবের পরেও চ্যাপ্টার 1 দেখতেছিলাম। চ্যাপ্টার 1 নিয়েই তো স্যার আমাদের ক্লাস হয়েছিল। তো মেন কিছু জিনিস তো স্লাইড আকারে আপনি নোট আউট করছিলেন। আমার মনে হয় চ্যাপ্টার 1 নিয়ে আমরা কথাই বলিনি। আমরা জাস্ট চ্যাপ্টারের লিস্ট নিয়ে কথা বলেছিলাম। আমরা অ্যাসপেন্স কি জিনিস সেটা জেনেছিলাম এবং পরবর্তীতে আমাদের যে স্লাইডটা ছিল সেটা ছিল একদম চ্যাপ্টার নিয়ে আলোচনা করা, কোন চ্যাপ্টার কি নিয়ে কথা বলি, আমরা কোন চ্যাপ্টারে কি শিখতে পারবো। জি জি স্যার। খেয়াল আছে? জি স্যার, মনে পড়ছে। আমি ওই আইসিএফ এর যে ক্লাস করছিলাম ওটার বিষয়ে স্লাইডের কথা বলে ফেলছি। সরি। ঠিক আছে। তো অ্যাসুরেন্সের কনসেপ্টটা কি আপনার কাছে ক্লিয়ার? আপনি কি বলতে পারবেন অ্যাসুরেন্সটা কি জিনিস? আমার স্যার আসলে বেসিক্যালি আমার নন কমার্স ব্যাকগ্রাউন্ড তো স্যার, এই জন্য স্যার আমি আরো ক্লাসের জন্য বেশি ইন্টারেস্টেড। এই জন্য আপনার প্রতিটা স্পেস এবং যে কোনো কথাবার্তাগুলো অনেক ডিপলি ভাবে শুনতেছি। এই জন্য ওভাবে কনসেপ্ট এখনো ক্লিয়ার হয় নাই, তারপরে মোটামুটি ভাবে ওকে, কিছু কিছু অ্যাসুরেন্স অর্থ বুঝতেছি। কি? জি, অ্যাসুরেন্স অর্থ কি? বাংলায় অ্যাসুরেন্স শব্দের অর্থ নিরীক্ষণ। অ্যাসুরেন্স শব্দের অর্থ নিরীক্ষণ, না অডিট শব্দের অর্থ নিরীক্ষণ? অ্যাসুরেন্স মানে হচ্ছে নিশ্চয়তা। ও নিশ্চয়তা, আচ্ছা আচ্ছা। আর অডিট হচ্ছে নিরীক্ষণ। অ্যাসুরেন্স, আমরা অ্যাসুরেন্সের সংজ্ঞাটা দেখেছিলাম, এটা মনে হয় সবার খেয়াল আছে। An assurance engagement is one in which a practitioner express a conclusion. Practitioner কি করে? Express করে একটা conclusion designed to enhance the degree of the confidence of the intended user. Intended userদের কনফিডেন্স বৃদ্ধি করার জন্য, other than responsible party about the outcome of the evaluation or measurement of the subject matter against criteria. এই প্রতিটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। এই ব্লু কালারের প্রতিটা পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। প্র্যাকটিশনার কে? যারা আছেন তারা কি বলতে পারবেন কেউ প্র্যাকটিশনার কে বা কারা? প্র্যাকটিশনার লাগো স্যার। হ্যালো, অডিটর কি স্যার প্র্যাকটিশনার হিসেবে বিবেচিত হবে? অডিটর এখানে প্র্যাকটিশনার বলতে বাংলাদেশের যে আইন অনুযায়ী আইসিএবি মেম্বার যারা, তারা যারা প্র্যাকটিসে আছেন, যারা কোনো জব হোল্ডার না, তাদেরকে মূলত প্র্যাকটিশনার এখানে নির্দেশ করা হয়। ফার্মের পার্টনার যারা। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তো এই প্র্যাকটিশনার আপনি আপনার ফার্মে যার আন্ডারে আপনার রেজিস্ট্রেশন,
অথবা আপনি যে ফার্মে আছেন সেই ফার্মের যে কয়েকজন পার্টনার আছেন সবাই প্র্যাকটিশনার। তো এই প্র্যাকটিশনাররা কোনো একটা কাজ, আমি যদি বলি কোথাও থেকে কোনো একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট পেয়ে সেটার উপরে নিজেদের কিছু প্রসেস অ্যাপ্লাই করে, সেটাকে আমরা বলি সাবজেক্ট ম্যাটার। যে সাবজেক্ট ম্যাটার দেখতে পাচ্ছেন, সাবজেক্ট ম্যাটারের উপরে কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে কিছু প্রসেস অ্যাপ্লাই করে ওনারা একটা কনক্লুশন দেন। সেই কনক্লুশন দেওয়ার জন্য যে ওনাদেরকে নিয়োগ করা হয় এটাকেই মূলত অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বলা হয়। ক্লিয়ার হচ্ছে কি? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন। কথা না বললে কিন্তু ক্লাস ইফেক্টিভ হবে না। আর আমিও সেভাবে পড়াতে অভ্যস্ত না যে রেসপন্স না পেয়ে। আসলে আপনাদের এখানে থেকে যদি 2-3জনও কথা বলেন তারপরেও মনে হয় ব্যাপারগুলো অন্যদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্র্যাকটিশনার ব্যাপারটা স্যার শুধু এফসিএস স্যার আর কারো মানে মিন করতেছে ডিরেক্টলি ওইটা ওইরকমই, যদি অডিট মেম্বাররা অন্যরা থাকে আইসিএবি মেম্বার হতে হবে। প্লাস যদিও এখানে আইসিএমএ বিও আছে, জি স্যার, তারাও অ্যাসুরেন্সিং দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখন পর্যন্ত সেভাবে নিয়মটা মূলত আইসিএবি কেন্দ্রিক। আমরা যতটুকু এখন পর্যন্ত জানি আইসিএবির মেম্বাররা যারা প্রাইভেট জবে নাই, কোনো জবে নাই, তারা প্র্যাকটিস কোনো ফার্মের পার্টনার, তাদেরকে প্র্যাকটিশনার বলা হয়। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। অ্যাসুরেন্স মনে হয় ধারণাটা আপনাদের কাছে এখনো ক্লিয়ার না। স্যার মাঝে জিনিসটা কি? স্যার ব্যাপারটা স্যার অ্যাসুরেন্স আর অডিটের ভিতরে মাঝে মাঝে স্যার একটু পার্থক্য করতে চেষ্টা হয় স্যার, এটা একটু স্যার যদি ওকে, আমি আপনাকে ছোট্ট ভাবে ক্লিয়ার করে দিই। অডিট হচ্ছে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, কিন্তু সেটার সাবজেক্ট ম্যাটার হবে হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আর এর বাইরে যত প্রকার কাজ করে একটা ফার্ম এই নিশ্চয়তার সঙ্গে রিলেটেড, অ্যাসুরেন্স রিলেটেড, তার সবগুলোই আছে। অডিটটাও একটা অ্যাসুরেন্স, কিন্তু অডিটের সাবজেক্ট ম্যাটারটা হবে হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে পারেন। হিস্টোরিক্যাল কোনটা আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন? আপনি বলেন, আপনি আপনার কোম্পানি নরমালি জুলাই মাসে একটা ফাইন্যান্সিয়াল রেডি করেছেন এবং আপনি অগাস্ট মাসের, জুলাই মাসের 31 তারিখে অগাস্ট মাসের একটা ফরকাস্ট করলেন। আপনি দুইটার জন্যই একজন প্র্যাকটিশনারের কাছে গেলেন, বললেন যে আমার এই দুটাতে অ্যাসুরেন্স দিতে হবে। কোনটা অডিট হবে আর কোনটা অ্যাসুরেন্স হবে? যেটা শুধু স্যার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য তাহলে স্যার দুইটাইতেই অ্যাসুরেন্স। একটা হচ্ছে ফরকাস্ট, ফরকাস্টটাও কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আকারেও ওনার কাছে নিয়ে গেছেন, দুইটাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি একটা কাছে ওনাকে জিজ্ঞেস করছেন যে এটা, হ্যাঁ আমি সেই জন্যই কথাটা এখানে হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, হিস্টোরিক্যাল মানে হচ্ছে যেটা অলরেডি ইতিহাস হয়ে গেছে, মানে ভবিষ্যতে কিছু হবে এমন না, অলরেডি যেটা হিস্টোরিক্যাল মানে অলরেডি ইতিহাস, আগে ঘটে গেছে। ওকে, ক্লিয়ার কি? জি। আর ফরকাস্টের উপরে যদি কোনো অপিনিয়ন চাই তাহলে সেটা হবে আমার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আচ্ছা, এবার ক্লিয়ার স্যার। মানে অডিট হতে গেলে সেটা অবশ্যই হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আরেকটাও হয়, ফরকাস্টেও হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা কিন্তু অডিট না, সেটা অ্যাসুরেন্সের আন্ডারে পড়বে।
জি ওকে। জি শাহ আলম আছেন? শাহ আলম আমি দেখতে পাচ্ছি আছেন, কথা বলেন। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো অডিট আর অ্যাসুরেন্স এর মধ্যে পার্থক্য কি? মানে যদিও অডিট অ্যাসুরেন্স, অডিটও একটা অ্যাসুরেন্স কাইন্ড অফ, মানে অ্যাসুরেন্স এর ভেতরে। স্যার আমি কিন্তু সেই কোশ্চেনটি করতে চাচ্ছিলাম, হ্যাঁ একটু লেটে করব ভাবতেছি। হ্যাঁ, স্যার আমি সেটা জানতে চাচ্ছিলাম স্যার। এখনই তো বললাম আমি, আপনি ছিলেন না? মানে আপনি কি ক্লিয়ার এখন নাকি আবার বলবো? জি স্যার একটু রিপিট করেন স্যার, একটু প্লিজ স্যার। রিপিট করবো? ওকে। অডিট সবসময় হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপরেই হবে, আর অ্যাসুরেন্স হবে হচ্ছে এছাড়া সবকিছুই, হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ছাড়া বাকি সবকিছুই অ্যাসুরেন্স এর আন্ডারে পড়বে, যেটার উপরে একজন প্র্যাকটিশনার নিশ্চয়তা দেয় বা একটা কনক্লুশন ড্র করে। জি স্যার ক্লিয়ার। আলম ক্লিয়ার? জি স্যার। নাহিয়ান জাহিদ? নাহিয়ান জাহিদ আছেন? নাই মনে হয়। আমিনুর রহমান? আমি শুনতে পাচ্ছি স্যার এবং আমি ক্লিয়ার স্যার। আমিনুর রহমান তো কথা বলছেন অলরেডি। ওকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি ব্যাপারটা। অনুপ কুমার রয়? জি স্যার। আপনি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না করে সামনের দিকে আগান, আমি অনেক কিছুই বলবো, সেগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এমনকি কোশ্চেন, পরীক্ষার হলে কোশ্চেন দেখবেন, কোশ্চেনে বলবে একরকম, বলবে অ্যাসুরেন্স, আপনি সেটাকে অডিট মনে করে সেটার উপর কমেন্টস দিবেন, সেটার উপর অ্যান্সার দিয়ে আসবেন। আপনি পড়াশোনা করবেন অনেক, কিন্তু ওইখানে ঠিকভাবে কোশ্চেনটা বুঝতে না পারার কারণে আপনি অ্যান্সারটা ভুল দিবেন। কারণ ঠিক একটা কোশ্চেনে যদি আমি অডিটের জায়গায় অ্যাসুরেন্স ওয়ার্ডটা চেঞ্জ করে দেই, এটার অনেক অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমরা নেক্সটে আগাই, আজকের টপিকে যাই। ফার্স্ট চ্যাপ্টার আলোচনা করার কথা ছিল। 5 key elements of assurance engagement। আমরা গতদিন কিন্তু অ্যাসুরেন্স এনগেজমেন্টের ব্যাপারে ডিটেইলস আলোচনা করেছিলাম। এটা সবাই জানেন, সংজ্ঞাটা হয়তো অনেকে তোতা পাখির মতো মুখস্থ করেছেন, কিন্তু বুঝেছেন কিনা আমি জানি না। গত ক্লাসে এটার উপরে অনেকক্ষণ ধরে সময় দেওয়া হয়েছিল। কি এলিমেন্ট গুলো কেউ বলতে পারবেন? কেউ আছেন এখানে? কি এলিমেন্ট গুলো বলতে পারবেন অ্যাসুরেন্স এনগেজমেন্টের এলিমেন্ট গুলো? অনেক ইসলাম আছেন? আমি কিন্তু ক্লাসের মতো নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আসলে আমার এন্ড থেকেও ঠিকভাবে রেসপন্স আসবে না, জাস্ট আমি বলে যাব। তো আমি কি বলবো আপনি স্যার? আমি কি বলবো স্যার? বলেন। সালাউদ্দিন পারভেজ বলেন। স্যার আমিনুর রহমানই মনে হয় বলতে চাচ্ছেন। জি স্যার, সেটা হলো স্যার যে 3 পার্টি থাকবে, মানে 3 পিপল, সাবজেক্ট ম্যাটার থাকবে, এবার সুইটেবল ক্রাইটেরিয়া থাকবে, আর সাফিসিয়েন্ট এভিডেন্স এটাও থাকবে, আর এটা হইতে হবে রিটেন। এটার একটা, এই 5টা মূলত মানে এই 5টা পয়েন্ট এলিমেন্টস বলতে।
সাবজেক্ট ম্যাটার কি জিনিস? সাবজেক্ট ম্যাটার কি জিনিস? সাবজেক্ট ম্যাটার হলো জাস্ট এই যে অ্যাসুরেন্সটা আমি যে বেসিসে যেটা মানে যে একটা বেসিস করে তো আমি একদম অপিনিয়নটা দিব, তো বেসিসটা যে যেটার উপর ভিত্তি করে বেসিস করা হয় সেটা হলো স্যার সাবজেক্ট ম্যাটার। আমি যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেসিস করে যদি আমি অপিনিয়ন দিতে চাই, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে হবে একটা আই মিন সাবজেক্ট ম্যাটার। আমরা যদি এখন দেখি three people or group of people involving God, এইটাকে কে three people কারা কারা? Groups of people. এটা হলো স্যার প্র্যাকটিশনার একজন থাকে। এই সেকেন্ড কথা হলো যে যারা তৈরি করে এটা হলো আই মিন রেসপন্সিবল পার্টি ম্যানেজমেন্ট। আর থার্ড হলো ইউজার, যারা যে উদ্দেশ্যে যারা এটা করাচ্ছে, যেমন শেয়ার হোল্ডাররা অডিট করাচ্ছে। so এই তিনটা পার্টি স্যার। যারা করাচ্ছে ইউজার কি আমরা ট্যাক্স অফিস না? আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্যাক্স অফিসে দিতে হয়। যদি অডিটের কথা বলি, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি ট্যাক্স অফিসে দিতে হয়? স্যার ট্যাক্স অফিসার তারাও তো user। চায় স্যার, আমাদের দিতে হয় না কিন্তু ক্লায়েন্ট চায়। হ্যাঁ, তারাও তো ইউজার। ক্লায়েন্ট থেকে ট্যাক্স অফিসে দিতে হয় স্যার সেই ক্ষেত্রে ট্যাক্স অফিসও কিন্তু এই থ্রি পার্টির মধ্যে একজন। আচ্ছা স্যার, একটু রিলেভেন্ট একটা এই ব্যাপারে কারো কোনো সেটা হলো ট্যাক্স অফিস যদি আমার এরকম রেসপন্সিবল, সরি এটা তো একটা এটাও তো স্যার পার্টি, কিন্তু স্যার এই যে আরজিএসসি তে যে রিটার্নটা জমা দিতে হয় স্যার, এটাও স্যার একই রকম হতে হয় তাহলে? আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা বানাবেন সেটাই সব জায়গায় দিবেন, যেটা আরজিএসসি তেও দিবেন, সেটা ট্যাক্সে দিবেন। এবং রিসেন্ট একটা এবারের বাজেটে যে চেঞ্জটা আসলো সেটা হচ্ছে আপনার ভ্যাটেও এটা দিতে হবে, ভ্যাট অথরিটির কাছে এটা জমা দিতে হবে। আপনি কি ক্লিয়ার নাকি? স্যার স্যার একটু এখন আমি ক্লিয়ার আছি স্যার, নেটওয়ার্কের একটু যদি প্রবলেম হতেছে। স্যার ইউজারের বিষয়টা একটু যদি আরেকবার বলতেন। ইউজার হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা, বা আমরা শুধু যেহেতু বাংলাদেশে মূলত আমরা এখন শুধুমাত্র অ্যাসুরেন্স বলতে অডিট এঙ্গেজমেন্টটাকেই বুঝাই। মূলত সাধারণ মানুষজন অডিটটাকেই শুধুমাত্র অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হিসেবে বুঝে। এটা দিয়েই উদাহরণটা দিই, সেটা হচ্ছে আমি আমার নর্মালি একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যার যায় তারা সবাই হচ্ছে এটা ইউজার। কাদের কাছে যেতে পারে? শুধু তো বোর্ড অফ ডিরেক্টর না, এটার ইউজার অনেকেই হতে পারে। তারা ইউজার হতে পারে আমি যদি আরজিএসসি কে দিই, তারা যদি আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা কোনোভাবে ব্যবহার করে, আমি ট্যাক্স অথরিটির কাছে দিই। আমার কোম্পানির প্রসপেক্টিভ বায়ার যারা আছে, যদি আমার কোম্পানি অ্যাকোয়ার করতে চায় বা তাদের টার্গেটের মধ্যে রাখে, তারা এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা ব্যবহার করবে। আমি আমার কোম্পানি যদি লিস্টেড হয়, আমার কোম্পানি লিস্টেড হলেও সেই সেটা শেয়ার হোল্ডাররা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদের জন্য এই ইনফরমেশন গুলো ওপেন। যারা সহজে সব ইনফরমেশন পায় না, তাদের জন্য এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা। ক্লিয়ার নাকি আরো কিছু বলতে হবে? আরো কিছু বোঝাতে হবে, আর একটু ডিটেইলসে বলতে হবে। আর একটু ডিটেইলসে হলে ভালো হয়। কি ধরনের ডিটেইলস চাচ্ছেন একটু বলেন। মানে স্যার একটু যদি মানে উদাহরণ সহকারে দেওয়ার চেষ্টা করতেন।
আমি এখন যা বললাম তা তো উদাহরণ। না স্যার, ঠিক আছে, আর একটা যদি উদাহরণ দেওয়া যেত এরকম। আমি তো সব অলরেডি কভার করে ফেললাম, আমি তো উদাহরণে কি বলবো। ট্যাক্স অথরিটির কথা বলা শেষ, যারা ইউজার তাদের কথা বলা শেষ, নরমালি ইনভেস্টর, প্রসপেক্টিভ ইনভেস্টর, ব্যাংকার, যারা ব্যাংক একটা কোম্পানিতে লোন দেয় তারা জানতে চায় যে এই কোম্পানিটার অবস্থা কি। এই ব্যাংক ও প্রসপেক্টিভ ইউজার এই ইনফরমেশন। স্যার পেবলস সেক্ষেত্রে তারা কি ইউজার হতে পারে না স্যার? পেয়েবলস ক্রেডিটরস। কোম্পানির, ওকে, হ্যাঁ, তারা ইউজার হতে পারে, জি স্যার। কারণ তারা ক্রেডিটে এই কোম্পানির কাছে প্রোডাক্ট বিক্রি করবে কি করবে না, জি স্যার। তার উপরেও এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপর ডিপেন্ড করবে। জি স্যার। এরপরে আমরা পরের পয়েন্টে চলে যাই। সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমি যদি অডিটের কথা বলি তাহলে সাবজেক্ট ম্যাটার কি হবে? কেউ বলতে পারবেন অডিটের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার? সাবজেক্ট ম্যাটার আর সুইটেবল ক্রাইটেরিয়া এই দুইটার মধ্যে পার্থক্য। সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে বিষয়টার উপর এক্সপিরিয়েন্স প্রদান করা হয়, আর সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে ওই বিষয়টাকে তুলনা করার জন্য এটা সঠিকভাবে প্রস্তুত করা হয়েছে কিনা, যেসব স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয়, মেজারমেন্ট ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। ওকে, হ্যাঁ, রাইট, ঠিক আছে। এখন যদি আমি দু একটা উদাহরণ জিজ্ঞেস করি, আমি যদি কোনো কোম্পানি একজন প্র্যাকটিশনারকে এঙ্গেজমেন্ট দিল যে আপনি আমার কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলের উপরে একটা কনক্লুশন ড্র করেন, তাহলে এটার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার কোনটা আর সুইটেবল ক্রাইটেরিয়া কোনটা হবে? এখানে সাবজেক্ট ম্যাটার হচ্ছে তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, আর সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে তাদের যদি কোনো এরকম বিধিমালা থাকে বা নিয়ম থাকে ইন্টারনাল কন্ট্রোলের উপর বা কর্পোরেট গভর্নেন্সের উপর, সেগুলো হবে সুইটেবল ক্রাইটেরিয়া। ওকে, সেগুলো বিধিমালা বলতে আসলে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যদি ওই কোম্পানি থাকে, অথবা তাদের নিয়ম কানুন, যেটা তারা, এটা হতে পারে রিটেন অথবা হতে পারে কাস্টমস, প্রচলিত তাদের কোম্পানিতে এইভাবে হয়ে আসে, সেটার উপর ডিপেন্ড করে সাবজেক্ট ম্যাটার আর সেটার উপর ডিপেন্ড, সেই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই আপনার এই প্র্যাকটিশনার ড্র করবে যে হ্যাঁ আপনার যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী এটা ঠিক আছে কি ঠিক নাই। স্যার হ্যাঁ, বলেন। স্যার সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। ব্যাপারটা হলো আমাদের অ্যাসুরেন্স বইতে লেখা আছে যে এঙ্গেজমেন্ট মে ভেরি কনসিডারেবলি। এখন তারা বলতেছে যে মোস্ট ফল ইনটু 3 ক্যাটাগরিজ সাবজেক্ট ম্যাটারের জন্য। তারা বলতেছে ডাটা সিস্টেম বিহেভিয়ার। সো আমার কোশ্চেন হলো স্যার এই ডাটা সিস্টেম বিহেভিয়ার তিনটার বাইরে আর কি কিছু পড়তে পারে কিনা, বা সব যদি না পড়ে তাহলে কি সব কোনটার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটারের সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে? জি স্যার। আমি কি সবকিছুই কি তিনটার ভিতরে ফালাবো নাকি তিনটার বাইরেও থাকতে পারে? কারণ ডাটা যদি হয়ে থাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে চলে আসলো, সিস্টেম ইন্টারনাল কন্ট্রোল হতে পারে, আর বিহেভিয়ার, এগুলোর এই তিনটার মধ্যেই মোটামুটি সবগুলো ফেলা যেতে পারে। জি স্যার, আমি সেটাই বুঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে ওনারা তো এরকম মানে ইন্ডিকেট করে না যে আরো কিছু থাকতে পারে। তো ওনারা যেমন মনে বলছে করেন তিনটার ভিতরে ফালাইতে। আপনার ফ্যাক্টরির যে কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগে অথবা বন্যার কারণে একটা পোর্শন জি স্যার। পোর্শন অলরেডি নষ্ট হয়ে গেল, অথবা ফ্যাক্টরির একটা অংশতে
একটা পোর্শনের প্রোডাক্ট নষ্ট হয়ে গেল অথবা ফ্যাক্টরির একটা পোর্শন নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা ডিটারমাইন করলেন যে এটাতে ক্ষতির পরিমাণ এরকম হবে, এটা ইন্স্যুরেন্স ক্লেইমের দিকে যাবে। তো এখন একজন প্র্যাকটিশনারের সাথে আপনি যোগাযোগ করলেন, এটাও তখন কিন্তু এটাও কিন্তু এই তিনটার মধ্যেই ফেলা যাচ্ছে। এই তখন স্যার অ্যাসুরেন্স এনগেজমেন্টটাও কিন্তু, হ্যাঁ বলেন। তখন স্যার কি এটা কি ডাটার ভিতরে ফেলাবো? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ডাটার মধ্যেই তো বলবো। আর স্যার যদি ইন্টারনাল কন্ট্রোল, হ্যাঁ স্যার যেমন মনে করেন স্যার কোনো একটা নতুন প্রজেক্ট আমি তৈরি করবো, এখন এটার আমরা যে ফিজিবিলিটি টেস্ট করি, আই মিন আমার এটা দিয়ে আদৌ কি সামনে পরবর্তীতে কোনো ইনকাম আদৌ কিরকম হবে, এবং 5 বছর পর 10 বছর পর ফোরকাস্ট যে করি অ্যাকচুয়ালি, সেটাও তাহলে এরকমই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তো এরকম হয়নি, এটাও ডাটা করতে হবে। ডাটা, হ্যাঁ, যেটা বেসড অন অ্যাজাম্পশন। ফরকাস্টটা সবসময় বেসড অন অ্যাজাম্পশন হয়। জি স্যার। অ্যাজাম্পশন একটা হয় অ্যাজাম্পশন, আরেকটা হচ্ছে প্রিভিয়াস ডাটার উপরে কিছু ডিপেন্ডেন্সি থাকে। জি তো সেটাও আপনি ডাটার মধ্যে ফেলতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। সিস্টেম ইন্টারনাল কন্ট্রোল, এটা কিন্তু একটা সিস্টেম। জি স্যার। আপনি যদি বলেন ফ্রড ইনভেস্টিগেশন, আপনি একজনকে অ্যাসুরেন্স এনগেজমেন্ট দিয়ে দিলেন, বললেন যে আমার এখানে ফ্রড আছে কিনা। আর কোনো কোশ্চেন আছে কারো? ওকে, তাহলে নেক্সট করে যাই। সুইটেবল ক্রাইটেরিয়া, এটা সম্পর্কে কথা বলা শেষ আমাদের। Sufficient and appropriate evidence to support the assurance opinion. এটা কি? এটা কি? কে করে, কি করে, কিভাবে করে? কেউ কি বুঝাতে পারবে না? হ্যালো, এটা হচ্ছে যে যখন কোনো প্র্যাকটিশনার একটা অ্যাসুরেন্স এনগেজমেন্ট পায়, তো এই অ্যাসুরেন্স এনগেজমেন্টের উপর কনক্লুশন ড্র করার জন্য তার যে ওই সাবজেক্ট ম্যাটারের উপর প্রয়োজনীয় তথ্য উপাত্ত বা প্রমাণ, সেটাকে বোঝানো হচ্ছে, এবং এটা পর্যাপ্ত। বুঝি নাই, আমরা কথা কাটছিল, ঠিকভাবে শোনা যাচ্ছিল না। সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স বলতে বোঝাচ্ছে যখন একজন প্র্যাকটিশনার কোনো অ্যাসুরেন্স এনগেজমেন্ট অ্যাকসেপ্ট করেন, ওই অ্যাসুরেন্স এনগেজমেন্টের উপর তার অপিনিয়ন ড্র করার জন্য যে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত তথ্য উপাত্ত বা প্রমাণাদি, এগুলোকে বোঝানো হচ্ছে এই সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স বলতে। এক্ষেত্রে এটা কে করে? এগুলো কে করে? এগুলো কালেক্ট কে করে? এভিডেন্স কালেক্ট করে প্র্যাকটিশনার, আর প্রিপেয়ার করে হচ্ছে রেসপন্সিবল পার্টি। প্র্যাকটিশনার কালেক্ট করে? হ্যাঁ, প্র্যাকটিশনার কালেক্ট করে। প্র্যাকটিশনার সরাসরি গিয়ে কালেক্ট করে নিয়ে আসে? না স্যার, না। প্র্যাকটিশনার সরাসরি কালেক্ট না করে তার কোনো অথরাইজড পারসন এটা কালেক্ট করতে পারে। অথরাইজড পারসন কারা? আপনারা ফার্মে আছেন, আপনারা জানেন। তো স্টুডেন্ট যারা আছে আমরা তারাই। স্টুডেন্টরা হইতে পারে স্যার। হ্যাঁ, হতে পারে না। স্টুডেন্টরাই গিয়ে স্টুডেন্টরা যে কাজগুলো করে এই কাজগুলোই করে, কিন্তু স্টুডেন্টরা সেটা বুঝে না আসলে। যখন ফার্মে থাকে এটা সেই লেভেল পর্যন্ত এটা ডেভেলপ হয় না যে আসলে আমরা করি কি করতেছে, আসলে এটার আউটপুটটা কি। তো বইয়ের সঙ্গে যদি অ্যাটাচমেন্ট থাকে দেখবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। এই যে এভিডেন্স কালেকশনের ব্যাপারটা পুরোটাই স্টুডেন্টদের উপর এবং স্টুডেন্টের সুপারভাইজারের উপর। এই এভিডেন্স গুলো যখন নিয়ে এসে আমরা রিভিউ এর সময় ম্যানেজার অথবা পার্টনারের সাথে বসতাম, এই এভিডেন্স গুলো যাচাই বাছাই করে প্রয়োজন বোধে তখন উনি এটাকে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েটটাকে যাচাই করতো যে এটা কি সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট। দুইটার মধ্যে পার্থক্য বলতে পারবেন আমাকে কেউ? কি জিনিস? একটা উদাহরণ দেখো, কেউ বলতে পারবেন? সাফিসিয়েন্ট বলতে বোঝাচ্ছে যে
আর Okay, যে এভিডেন্স গুলো কালেক্ট করা হয়েছে যে এই এভিডেন্স গুলো পর্যাপ্ত কিনা একটা অপিনিয়ন ড্র করার জন্য। আর অ্যাপ্রুভেড বলতে বোঝাচ্ছে যে এভিডেন্স গুলো কালেক্ট করা হয়েছে এগুলো সঠিক কিনা, এটা এই দুটো ডিফারেন্স। এখন আমি আপনাকে বলি, আপনি বাইরে প্রচন্ড রোদ থেকে বাসায় আসলেন, আপনার এখন 1 গ্লাস পানি খাওয়া দরকার। আপনার মনে হচ্ছে 1 গ্লাস পানি খেলে আমার তৃষ্ণাটা মিটবে। এখন 1 গ্লাস পানির পরিবর্তে আপনাকে দেয়া হলো কমলা লেবুর জুস। তাহলে এখানে কোনটার ঘাটতি হলো? সাফিসিয়েন্ট না অ্যাপ্রোপ্রিয়েট? কোনটা ঘাটতি? অ্যাপ্রোপ্রিয়েট ঘাটতি স্যার। ওকে, এখন আপনার পানির পিপাসা 1 গ্লাসের, আপনাকে বলা হলো যে ফুটানো পানি নাই বা ফিল্টারে পানি নাই, অর্ধেক গ্লাস, এটাতে কিসের ঘাটতি? সাফিসিয়েন্ট হলো না। তাহলে একজন প্র্যাকটিশনার উনি সরাসরি ফিল্ডে যাচ্ছেন না, কিন্তু উনি যে ওপিনিয়নটা ব্যক্ত করবেন এই ওপিনিয়নের জন্য উনি কিন্তু লায়াবল। স্টুডেন্ট কিন্তু লায়াবল না। উনি স্টুডেন্টদের গাইড করবেন অথবা ফার্মের কিছু পলিসি প্রসিডিউর ডেভেলপ করবেন, যেটার মাধ্যমে স্টুডেন্টরা বুঝতে পারবে কতটুকু সাফিসিয়েন্ট এবং কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোন ডকুমেন্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট। এবং আপনারাও এই বইয়ের নেক্সট স্টেপ এই জিনিসগুলো করবেন। কতটুকু সাফিসিয়েন্সি সম্পর্কে খুব বেশি একটা বলা নেই, অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট সম্পর্কে। কারণ সাফিসিয়েন্সি এর দুইটাই জাজমেন্টাল ইস্যু, এটা জাজমেন্টের উপর ডিপেন্ড করে। কোন প্র্যাকটিশনার একই ডকুমেন্ট দেখে বলবে যে না এটা যথেষ্ট, দরকার নেই, আর অন্য প্র্যাকটিশনারের কাছে এই ফাইল নিলে উনি বলবেন যে এখানে এই জিনিসটা নাই, আবার যাও এই জিনিসটা নিয়ে আসো। তো এই যে অডিটটা পুরোটাই জাজমেন্টাল এবং অডিটের বিভিন্ন ইস্যু একেবারে শুরু থেকে এঙ্গেজমেন্ট নেয়া থেকে শুরু করে একদম কনক্লুশন ড্র করা পর্যন্ত এটা মোটামুটি বলা যায় একটা কেমিস্ট্রির মতো ব্যাপার, যে এটা হলে এরকম হবে, এটা হলে এরকম হবে। তো ধাপে ধাপে এই শব্দগুলো বুঝতে হবে, ধাপে ধাপে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা 4 নাম্বার পয়েন্ট নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাই। A written report in a appropriate form. Appropriate form বলতে এখানে বোঝানো হচ্ছে একটা প্রেসক্রাইবড ফর্ম থাকবে অনেক ক্ষেত্রে, যে ফরম্যাটের মধ্যে ফরম্যাট বলা যায়। যেমন আইসিএবি এর ওয়েবসাইটে গেলে আপনি পাবেন যে আপনি কোন রিপোর্টের জন্য কোনটা ব্যবহার করবেন, আপনার ওপিনিয়ন কেমন হলে আপনি কোন ফরম্যাটটা ব্যবহার করবেন। এই ফরম্যাট নিয়েও আপনাদের সামনের চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হবে। এখানে কারো কোনো কোশ্চেন নাই, 5টা পয়েন্ট নিয়ে। এটা কিন্তু মুখস্থ করার বিষয়, এই 5টা পয়েন্ট অবশ্যই মুখস্থ থাকতে হবে। এটা অ্যাসুরেন্সের কি এলিমেন্ট, এটা ভুলে গেলে হবে না। এরপরে আমরা নেক্সটে চলে যাই। কি এলিমেন্টস এর আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অলরেডি উদাহরণগুলো বলে ফেলেছেন, প্র্যাকটিশনার, ইন্টেন্ডেড ইউজার এন্ড রেসপন্সিবল পার্টিস। এগুলো আইডেন্টিফাই করতে পারেন আপনারা এখন। আমি যতটুকু বুঝলাম, দুই একজন যারা কথা বলছেন তারা সবাই এইগুলো আইডেন্টিফাই করতে পারেন। সাবজেক্ট ম্যাটার আইডেন্টিফাই করতে পারেন, সুইটেবল ক্রাইটেরিয়া আইডেন্টিফাই করতে পারেন। আপনাদের যেহেতু এমসিকিউ, সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে এই টেস্টের সম্মুখীন হতে হবে যে এটার ক্ষেত্রে সুইটেবল ক্রাইটেরিয়া কোনটা হতে পারে, নিচের কোনটা, অথবা কোনটা না। এরপরে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স সম্পর্কে কথা শেষ, তারপরে রিটেন রিপোর্ট সম্পর্কে আমরা নতুন টপিকে, এরপরের টপিকে চলে যাচ্ছি। এখানে কারো কোনো কোশ্চেন নাই আশা করছি, থাকলে রেজ করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, টাইপস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আমি একটা কোম্পানি হিসেবে একজন প্র্যাকটিশনারকে এঙ্গেজ করলাম, অথবা একজন প্র্যাকটিশনারকে বললাম যে আপনি আমার এই কাজটা করে দেন।
সেই ক্ষেত্রে এইটা টাইপ কি ধরনের হবে? এখানে যে কথাটা বলা আছে আপনাদের বইয়ে, as per international framework for assurance engagement, there are two types of assurance. Assurance engagement টাইপই টু টাইপের হয়, এর চেয়ে অন্য টাইপের হতেই পারে না, মানে যত ধরনের এঙ্গেজমেন্ট আছে এটা দুটার মধ্যে পড়বে। তার মধ্যে একটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স আর একটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স ইনভেস্টমেন্ট। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য বা কোনো প্রকার আমি সংজ্ঞা শুনতে চাই না, আমি আপনাদের বেসিকটা জানতে চাই, আপনারা এই দুইটার মধ্যে কি বুঝেন। আরেকটা আছে অ্যাসুরেন্স ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাসুরেন্স ইনভেস্টমেন্ট। অ্যাবসলিউট কখনো হয় না। অ্যাবসলিউট যেহেতু আমরা আমাদের অধিকাংশই অনিশ্চিত, ভাগ্য অনিশ্চিত, কাজ অনিশ্চিত, ফিউচার অনিশ্চিত, অ্যাবসলিউট অ্যাসুরেন্স শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউই দিতে পারে। এই কারণে অ্যাবসলিউট অ্যাসুরেন্স না, এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এবং লিমিটেড অ্যাসুরেন্স ইনভেস্টমেন্ট। দুটোর মধ্যে কোনো পার্থক্য বা আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন আছে কি? না স্যার। একটা উদাহরণ দিলে ভালো হতো যে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আর হচ্ছে যে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের পার্থক্যটা কি, দুইটার মধ্যে পার্থক্য কি? আরেকটা বিষয় হচ্ছে স্যার যে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক, মানে এই ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কটা যদি একটু ভালো করে যদি বলতেন যে এই ফ্রেমওয়ার্ক দ্বারা কি বোঝাচ্ছে ওইভাবে। ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে আইফ্যাক এর নাম শুনেছেন, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট। তো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট কর্তৃক ইস্যুকৃত কিছু নিয়ম কানুন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের জন্য, সেটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেমন কিছু বই থাকে না আইনের বই, এটাও কাইন্ড অফ আইনের বই, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট কর্তৃক ইস্যুকৃত এবং যার মেম্বার কিন্তু আমাদের আইসিএবি এবং বাংলাদেশে দুইটা ইনস্টিটিউট, আইসিএবি এবং আইসিএমএ। আচ্ছা, এটা পরবর্তীতে আপনাদের বইও আসবে, আপনারা আরো জানতে পারবেন। তো আমরা যদি এখন রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট নিয়ে বলি, সেটা হচ্ছে রিজনেবল মানে হচ্ছে রিজনেবল, যে কারো কাছে একটা দাম জিজ্ঞেস করলেন, ভাই আমি একটা মোবাইলের যেটা প্রাইস জানে না, নরমালি ভ্যারি করে, জিজ্ঞেস করলে সে বলবে হ্যাঁ প্রাইসটা রিজনেবল, অনেক কম, অনেক বেশি। রিজনেবল অ্যাসুরেন্সটাও সেরকমই, আপনার একদম 100% তারা বলবেও না এটা অ্যাসুরেন্স এমন না যে এটাই হবে, আমি যা বলছি সেটাই, আবার এটা এমন না যে আমি যা বলছি সেটা না। পরের সংজ্ঞায় আমরা দেখবো এবং উদাহরণ সহ দেখবো আজ। আর লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট বলতে বোঝায় আপনার স্কোপের লিমিটেশনই আছে, সেখানে আপনাকে ধরেই দেওয়া হয়েছে আপনি এর মধ্যে এইটুকু কাজ করবেন, এর বাইরে আর করা দরকার নেই, আপনাকে এইটুকুর জন্যই আপনার এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা সংজ্ঞায় যাই আরেকটু ক্লিয়ার হবে, তারপরে যদি ক্লিয়ার না হয় আরেকটু ডিটেইলস হবে। এখন যদি আমরা ডেফিনেশন অফ রিজনেবল এন্ড লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে কি বলে। যেটা বলছে সেটা হচ্ছে এ হাই লেভেল অফ অ্যাসুরেন্স দ্যাট ইজ লেস দ্যান অ্যাবসলিউট। আমি কিন্তু অ্যাবসলিউটের কথা বলেছিলাম যে যেটা বলা হবে সেটাই, কিন্তু রিজনেবলটা লেভেলটা হাই, আপনাকে নিশ্চয়তা দিচ্ছে হাই, কিন্তু এটা একদম অ্যাবসলিউট না যে এটাই ঘটনা, এটাই। কারণ কি, এটা এই কারণগুলো পরবর্তীতে আসবে। that engagement risk has been reduced to an acceptably low level. engagement risk টা কার? এখানে engagement risk এর কথা বলা হচ্ছে, practitioner risk। yes, practitioner এর risk টা
রিডিউস করা হয়েছে লো লেভেল, একেবারে লো লেভেলে, তাহলে এটার এগেইনস্টে প্র্যাকটিশনারকে তাহলে সময় দিতে হয়েছে অনেক বেশি, কাজও করতে হয়েছে অনেক বেশি, এভিডেন্স কালেক্ট করতে হয়েছে অনেক বেশি, নাকি? একটা প্র্যাকটিশনার তখনই তো রিস্কটা লো লেভেল। কারণ আমি, কেউ যদি আমাকে বলে যে কোনো একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সামনে দিয়ে বলে এটা সম্পর্কে একটা ওপিনিয়ন দেন, এটার উপর অনেক কিছুই নির্ভর করে, এই ওপিনিয়নের উপর। তো এই ক্ষেত্রে প্র্যাকটিশনারের কিছু রিস্ক থাকে, প্র্যাকটিশনারের রেপুটেশনের ব্যাপার আছে, প্র্যাকটিশনারের ফার্ম বন্ধ হয়ে যেতে পারে, প্র্যাকটিশনারের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন আসতে পারে, আইসিএবি রেগুলেটরি অ্যাকশন নিতে পারে। তো এই রিস্কটা প্র্যাকটিশনারের। তো প্র্যাকটিশনার এই রিজনেবল অ্যাসুরেন্সটাতে করে কি, নিজের এই রিস্কটাকে একদম অ্যাকসেপ্টেবলি লো লেভেলে নিয়ে আসে, যেটাতে যে রিস্কটা উনি অ্যাকসেপ্ট করতে পারেন বিভিন্ন এভিডেন্স কালেকশনের মাধ্যমে, ওই যে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স নেওয়ার মাধ্যমে। স্যার একটু কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল এরকম স্যার, এই যে রিজনেবল অ্যাসুরেন্স যে বলা হয় যে অ্যাকসেপ্টেবলি লো লেভেল, আর আমার লিমিটেড অ্যাসুরেন্স বলতেছে যে রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল, সেটার দুইটার ভিতরে কি খুব পার্থক্য আছে স্যার? কোথায় বলা হচ্ছে অ্যাকসেপ্টেবল বুঝি নাই আমি। স্যার এই যে আমরা যে রিজনেবল অ্যাসুরেন্স আর লিমিটেড অ্যাসুরেন্সের যে সংজ্ঞা, এইখানে আপনার রিজনেবল অ্যাসুরেন্স বলতেছে যে রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবলি লো লেভেল, জি স্যার। আর লিমিটেডে বলা আছে যে রিডিউস টু অ্যান অ্যাকসেপ্টেবল লেভেল। সেই দুইটার ভিতরে কি খুবই মানে খুব বেশি পার্থক্য না একদম খুব সামান্য পার্থক্য? এখানে বলা হচ্ছে মিনিংফুল অ্যাসুরেন্স দ্যাট ইজ মোর দ্যান ইনকনসিকুয়েন্সিয়াল বাট ইজ লেস দ্যান রিজনেবল অ্যাসুরেন্স। কই engagement risk has been reduced to an acceptable level, that engagement risk has been reduced, আপনি এখানে বলতে চাচ্ছেন এখানে বলা হচ্ছে reduced to an acceptable level, আর আগেরটাতে কি বলা হচ্ছে? আগেরটাতে বলা হয়েছে যে acceptably low level। ওকে, এটা হচ্ছে লো লেভেলটাকে এটাতে ইনক্লুড করা হয়েছে, ওটা সেটাতেও রিস্ক আছে কিন্তু রিস্কটা acceptable লেভেলে, আর এটা অনেক বেশি লো acceptable, কিন্তু এটা লেভেলটা আরো লো, রিস্কের লেভেলটা আরো লোতে নামিয়ে নিয়ে আসবে। স্যার ওইটা যদি acceptable লেভেল যদি ওইরকম হয় তাহলে স্যার ওটা তো লিমিটেড অ্যাসুরেন্স হওয়ার কথা না স্যার, ওটা তো রিজনেবল হওয়ার কথা। যতই আমার রিস্ক কম থাকবে ততই আমার বললাম যে acceptably low level। জি স্যার। reduce to an acceptable level, ওখানে বলা হচ্ছে acceptable level আর এখানে acceptably low level। আমার এখানে acceptable লেভেলটা হাই থাকে, এখানে জাজমেন্টের ক্ষেত্রে লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে acceptable এর লেভেলটা হাই থাকে, যে আমি এখানে 60% এরর রেট ধরে রাখছি, আর 60% না 40% 30%, কিন্তু যদি আমি রিজনেবল অ্যাসুরেন্স হতে যাই সেক্ষেত্রে এটার এরর রেটটা 5% অথবা 3% এর হবে। মানে আমি বলতেছি না ধরে, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি। তো এই ক্ষেত্রে এটা এভাবে acceptably লো লেভেল, মানে এটা কম রিস্কটাকে অনেক কম, রিস্কটাকে রিডিউস করে নিয়ে আসা হয় 2%, 3%, 5% এর মধ্যে। কিন্তু লিমিটেড এর ক্ষেত্রে রিস্কটাকে, কারণ আমি একটা নরমালি বলি রিজনেবল অ্যাসুরেন্সে এখানে কাজ অনেক করতে হয়, আর একেবারে সরাসরি একটা বলি যে রিজনেবল অ্যাসুরেন্স শুধুমাত্র অডিটই রিজনেবল অ্যাসুরেন্স, বাকি সব এনগেজমেন্ট লিমিটেড অ্যাসুরেন্স এনগেজমেন্ট। শুধুমাত্র অডিট মানে হচ্ছে হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। কারণ আমি যদি বলি হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি সেটা অডিট করতে পারবো, সবকিছু দেখতে পারবো, সেটাতে আমার কোনো কিছু অনেক কিছু থাকবে, কিছু এস্টিমেশন থাকে যেগুলো হয়তো বা সেগুলো acceptably লো লেভেলের মধ্যে পড়ে যায়। কিন্তু আমি যদি একটা ফরকাস্টের উপরে কোনো অ্যাসুরেন্স দিতে চাই, যেটা ফরকাস্টিং ঠিক আছে কিনা, তাহলে সেই ফরকাস্টে কিন্তু আমার সবকিছুই অনুমান, কোনো কিছুই আমি অ্যাকচুয়াল দেখতে পাচ্ছি না, হাতের সামনে কিছুই নাই।
সেক্ষেত্রে আমার রিস্কটা কিন্তু লো লেভেলে নামায় নিয়ে আসা সম্ভব না। কিন্তু তখনও আমি কিছু চেষ্টা করি যে এস্টিমেটের উপর বেস করে, এই এস্টিমেটের উপর বেস করে আমি আসলে এই এস্টিমেশন গুলোর অনুযায়ী এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে, সেটুকু দেখে আমি এটাকে লেভেলে নিয়ে আসি যে না ঠিক আছে, অ্যাকসেপ্টেবল করা যায়, কারণ এস্টিমেশন অনুযায়ী ক্যালকুলেশন করা আছে। কিন্তু যদি আমি অডিটের ক্ষেত্রে আমার কিন্তু সব আমি চোখের সামনে দেখতে পাই, আমি ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাই, আমি তার রেভিনিউ দেখতে পাই, আমি কস্ট দেখতে পাই, এমপ্লয়ি স্যালারি দেখতে পাই। কিন্তু ফিউচারে যেটা ধরা আছে, তারা যদি অনুমানের উপর বলে যে আগামী মাসে, আগামী বছরে আমি আমার আরো 100 জন নতুন এমপ্লয়ি রিক্রুট হবে, এটা কিন্তু অনুমান করার, এটা কিন্তু আমার বোঝার কোনো উপায় নাই। আমি কিন্তু আমার রিস্কটাকে বেশি নিচে নামাতে পারবো না, আমি জাস্ট তাদের অনুমানের উপর বেস করে বলতে পারবো। এটা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, এটা কিন্তু একটা জটিল ব্যাপার। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনারা জাস্ট খেয়াল রাখবেন যে শুধুমাত্র অডিট এঙ্গেজমেন্টটাই রিজনেবল অ্যাসুরেন্সের আন্ডারে পড়বে, বাকি সবগুলো লিমিটেড অ্যাসুরেন্স আন্ডারে পড়বে, বাকি যে কোনো প্রকার এঙ্গেজমেন্ট। স্যার ওই যে নেগেটিভ অ্যাসুরেন্স কেও তো আবার মনে হয় ভাগ করা যায়। নেগেটিভ অ্যাসুরেন্স সেটা তো ওপিনিয়নের ক্লাসিফিকেশন, তো ওপিনিয়নের সঙ্গে আপনার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট মেলালে হবে না। জি স্যার। এই কারণেই কিন্তু মানে যদি ধরতে ভুল করেন কোশ্চেনের প্যাটার্ন, তাহলে আপনি অ্যান্সারও কিন্তু ভুল লিখে দিয়েছেন। একটা হচ্ছে ওপিনিয়ন দিবেন আপনি কি ধরনের, আপনার এঙ্গেজমেন্টটা কি ধরনের, আরেকটা হচ্ছে আপনি ওপিনিয়ন কি ধরনের দিবেন, সেই ওপিনিয়নের ফরমেশনটা কিভাবে হবে। ক্লিয়ার কি কিছুটা? জি স্যার, কিছুটা ক্লিয়ার। এটা পড়লে আর একটু ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমরা যদি এখন একটা এক্সাম্পলে যাই, এটা জাস্ট এক্সাম্পল। সাধারণত রিজনেবল অ্যাসুরেন্সে এটা এক্সাম্পল এই জন্য দেয়া যে কিভাবে এটা স্টেটমেন্টটা লিখে, লেখার প্যাটার্নটা কি। আমি যদি বলি এক্সাম্পলে, a practitioner is seeking evidence to conclude whether the report issued by the chairman of the company in the annual report is reasonable or not. মানে সাধারণত কি হয়, অ্যানুয়াল রিপোর্টে যে চেয়ারম্যানের একটা কলাম থাকে যেখানে স্টেটমেন্ট থাকে। আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখা যাচ্ছে আমি গত বছরের চেয়ে এবার আমার রেভিনিউ কমলো, আর চেয়ারম্যান বলছে যে স্টেটমেন্টে বলছে যে না আমার বিজনেস আগের চেয়ে ভালো, কোনো কিছু রেভিনিউ কিছু বলেনি, উনি বলছে যে বিজনেস আগের চেয়ে ভালো। তো এই ধরনের একটা ব্যাপার কিভাবে কমেন্টসটা হবে, কিভাবে কমেন্টসটা করে অডিটর। যদি এটা রিজনেবল অ্যাসুরেন্স হয়, সে বলবে ইন মাই অপিনিয়ন দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ারম্যান রিগার্ডিং এক্স ইজ রিজনেবল, মানে সরাসরি বলবে যে এটা রিজনেবল, একেবারে ইয়েস নো দিয়ে। আর যদি আমি সেম জিনিসটা আপনার লিমিটেডের ক্ষেত্রে যাই, লিমিটেডের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একই জিনিস। লিমিটেডের ক্ষেত্রে বলবে the course of my seeking evidence about the statement by the chairman, nothing has come to my attention indicating that the statement is not reasonable. মানে আপনারা স্টেটমেন্ট এক্সপ্রেস করার ধরনটা দেখেন। আমি আপনাকে কারো ব্যাপারে কমেন্ট করতে বললাম যে এই ছেলেটা কেমন, আপনি তাকে অনেকদিন ধরে চিনেন, কয়েক বছরের ফ্রেন্ড, ভালোভাবে তাকে ফ্রেন্ড নাম তাকে দেখেন ছোটবেলা, সেক্ষেত্রে আপনি তাকে হয়তোবা বলবেন ছেলেটা অনেক ভালো, ছেলেটা অনেক খারাপ। তার মানে কি, এটা রিজনেবল, ডিরেক্টলি বলছেন না। আর যদি আপনি বলেন যে না ওদের খারাপ, এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি, তাহলে লিমিটেড অ্যাসুরেন্সের ক্ষেত্রে বলবে যে ও যে খারাপ এরকম কিছু আমার চোখে পড়েনি, তার মানে আমি কিন্তু বলছি না যে সে খারাপ না, বা আমি কিন্তু বলছি না সে ভালো। কিন্তু রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমি যখন ওপিনিয়ন ব্যক্ত করবো, আমি সরাসরি বলবো যে এটা সে ছেলেটা ভালো, সে ছেলেটা খারাপ। কোনো কনফিউশন আছে?
স্যার লিমিটেড অ্যাসুরেন্স মানে স্যার হচ্ছে ব্যাপক স্যার যে কনফিউশন স্যার। লিমিটেড অ্যাসুরেন্স, মানে লিমিটেড অ্যাসুরেন্সটা যে দিবে সেটা হচ্ছে যে একটা মাঝামাঝি পর্যায়ে থাকবে, মানে আপনার পরিষ্কার করে বলবে না, এই তো স্যার? পরিষ্কার করে বলবে না, এটার ক্ষেত্রে কাজের স্কোপটাও কম, এটাতে কাজ কম করবে। আমি যদি বলি যে যে কোনো সেই ছেলের কথাই বলি, যে কোনো একজন ছেলের সম্পর্কে সে ভালো কি খারাপ সরাসরি বলতে গেলে আপনাকে কিন্তু খোঁজ খবর নিতে হবে অনেক বেশি। অথবা আপনি তাকে চিনেন না, তার বাসার আশেপাশে যেতে হবে, কিছু মানুষকে জিজ্ঞেস করতে হবে, তারপরে এমনও হতে পারে যে থানায় গিয়ে তার নামে কেস আছে কিনা সেটা জিজ্ঞেস করবেন। তার মানে আপনার কাজের স্কোপটা অনেক বেশি, আপনার কাজ অনেক বেশি করতে হবে। সেই ক্ষেত্রে তখনই আপনি বলতে পারবেন ইয়েস নো, হ্যাঁ ভালো খারাপ। অথবা আপনি কিন্তু একটা ছেলেকে দেখে 2-3 দিন দেখলেন, সামনে দেখে জিজ্ঞেস করলো, আপনি কিন্তু তাকে এমনি বলতে পারবেন যে আমার চোখে খারাপ, সেই ছেলেটা যে খারাপ আমার চোখে এমন কিছু করেনি। তার মানে তার বাসাতেও যেতে হলো না, তার ফ্যামিলি সম্পর্কে জানতে হলো না, তার আচরণ নিয়েও জানতে হলো, কিন্তু আপনি বলতে পারলেন যে আমার চোখে পড়েনি। কিছুটা ক্লিয়ার নাকি? জি, কিছুটা ক্লিয়ার হয়েছে। স্যার আপনি হচ্ছে যে এই লিমিটেড অ্যাসুরেন্সটা মানে আপনি নিজেই থেকে একটু বোঝান, তারপরে আমরা শেষ করবো, তারপর দেখি কিছু কোশ্চেন করা যায় কিনা আর কি। স্যার এটা কি তাহলে অনেকটা সম্ভাবনার মতো, সে ভালো হইতে পারে আবার খারাপও হইতে পারে, আমার ধারণা মতো আমি একটা ওপিনিয়ন খারাপ দিলাম। হতে পারে। আমার না আমার জানা মতে আমার চোখে পড়েনি, এটা ভালো হতে পারে খারাপ হতে পারে, আমার চোখে পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ডাইরেক্টলি ভাবে কোনো ডিসিশন নেওয়া যাবে না, সেটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। ডিসিশন দিচ্ছে না এখানে, ডিসিশন হ্যাঁ সেটা হচ্ছে লিমিট। নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন ইন্ডিকেটিং দ্যাট, এটা বলছে নাথিং হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন ইন্ডিকেটিং দ্যাট, যেটা ইন্ডিকেট করে দ্য স্টেটমেন্ট ইজ নট রিজনেবল, মানে হচ্ছে যেটা ইন্ডিকেট করে স্টেটমেন্টটা রিজনেবল না, এরকম কিছু আমার চোখে পড়ে। আচ্ছা আচ্ছা, আর এর আগেরটাতে সে সরাসরি বলবে যে হ্যাঁ এটা রিজনেবল, এটা স্টেটমেন্টটা মিলে যায় অথবা মিলে যায় না। তাহলে হচ্ছে স্যার যে লিমিটেড অ্যাসুরেন্স তখনই বলবে যে যেখানে হচ্ছে ডকুমেন্টস এর কোনো ঘাটতি থাকবে, কিংবা হচ্ছে যে আপনাকে আমি বললাম যে ফরকাস্টের উপর একটা ওপিনিয়ন দেন। আচ্ছা আগামী মাসে আগামী বছরের আমার একটা ফরকাস্ট, আমার এতজন এমপ্লয়ি নতুন নিয়োগ হবে, আমার কারখানা এক্সপ্যান্ড করব, এতগুলো নতুন মেশিনারি নিয়ে আসবো, তারপরে আমার জনবল বাড়বে, প্রোডাকশন বাড়বে, রেভিনিউ বাড়বে, আমি চিন্তা করছি যে আমার মার্কেট শেয়ার এতটুকু বাড়বে। এটার উপর বেস করে আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলাম, তৈরি করে নিয়ে আপনাকে গিয়ে বললাম যে এটার উপর একটা ওপিনিয়ন দেন। তখন কিন্তু আপনি সরাসরি বলবেন না যে না এটা ঠিক আছে, এটা ঠিক নাই। তখন কারণ আপনি শুধুমাত্র ওই অন্য ফ্যাক্টর চিন্তা করেননি, আপনি শুধু এই যে অ্যাজাম্পশন গুলো আমার যে কারখানা বাড়বে, মার্কেট শেয়ার বাড়বে, এমপ্লয়ি বাড়বে, প্রোডাকশন বাড়বে, এগুলোর উপর বেস করে ওপিনিয়ন দিবেন। তখন আপনি বলবেন যে নাথিং হ্যাজ কাম টু মাই অ্যাটেনশন। স্যার এখানে তো স্যার আপনি মানে ফোরকাস্টের বিষয়ে বললেন, কিন্তু এখানে তো স্যার স্পষ্ট হয়ে বলা আছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর the chairman of the company in the financial statement is reasonable or not, যে एग्जांपल যে বলা আছে স্যার এখানে তো স্পষ্ট হয়ে বলা আছে যে চেয়ারম্যানের স্টেটমেন্ট চেয়ারম্যান একটা স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের তুলনা করা হচ্ছে। আচ্ছা আপনারা অ্যানুয়াল রিপোর্ট দেখেছেন, যেটা আপনার লিস্টেড কোম্পানিরা প্রতি বছরই পাবলিশ করে? যদি না দেখে থাকেন আজকেই এই ক্লাস শেষ হওয়ার পরে নামিয়ে দেখবেন, এখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্টের পাশাপাশি আরো অনেক কিছুই থাকে। তার মধ্যে একটা হচ্ছে চেয়ারম্যানের বাণী, চেয়ারম্যান স্টেটমেন্ট। সেখানে চেয়ারম্যান পুরো অর্গানাইজেশন সম্পর্কে অনেক কিছুই বলে। সেই স্টেটমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোনো কিছু গ্যাপ আছে কিনা এই প্র্যাকটিশনার সেটা চেক করে দেখছি। আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি স্যার। জি জি আমার একটা কোশ্চেন ছিল, বলেন। সেটা হলো আমরা ইউজুয়ালি যখন অডিটে যাই তখন ম্যাক্সিমাম লিস্টেড কোম্পানি ছাড়া দেখা যায় যে লিস্টেড কোম্পানি ছাড়া যেসব কোম্পানিতে আমরা অডিটে যাই তখন ওনাদের কাছে যখন
লাস্ট ইয়ারের অডিট রিপোর্ট চাই, বা এই ইয়ারের বিশেষ করে যেটা আমি ফোকাস করতে চাচ্ছি, এই ইয়ারের যে অ্যাকাউন্ট দিতে বলি তখন তো ওনারা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয় ড্রাফট। তো ওইখানে তো স্যার কোনো কারোরই ওপিনিয়ন থাকে না, আর শুধুমাত্র ওরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের 5টা পার্ট ওগুলোই থাকে, এছাড়া তো আর কিছুই থাকে না। এটা তো আপনি লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বললাম, অ্যানুয়াল রিপোর্ট, আমি কিন্তু কথাটা অ্যানুয়াল রিপোর্ট ব্যবহার করেছি, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলিনি। জি স্যার। এখন অ্যানুয়াল রিপোর্ট স্যার আমি সেটাও বলি যদি, সেটা হলো যে অ্যানুয়াল রিপোর্ট স্যার, অ্যানুয়াল রিপোর্টে তো অনেকের মেসেজ অনেক এরকম এটা থাকে স্যার, কিন্তু চেয়ারম্যানের মেসেজটা তো থাকে একদম ওভারঅল মিলিয়ে শুধু, ওখানে কিন্তু স্যার স্পেসিফিক কিছু থাকে না। ওভারঅল হিসেবে সে পারফরমেন্স হিসেবে শুধু বলে যে আমার কোম্পানি ভালো, বা আমার এইরকম করতেছে ভালো, আগের চেয়ে গ্রোথ ভালো, এরকম একটা ইন আমি জেনারেল। সেটাই বললাম যে আগের যে চেয়ারম্যান যদি এই কথাটা ব্যবহার করে যে আমার কোম্পানির গ্রোথ আগের চেয়ে বা গ্রোথ রেট 10%, কথায় বললো যে আমার কোম্পানির রেভিনিউ গ্রোথ রেট 10% তার স্টেটমেন্টের মধ্যে, কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে গিয়ে দেখলেন যে আগের বছর চেয়ে 10% বাড়েনি, এটা 5%, কিন্তু চেয়ারম্যান তার স্টেটমেন্টে বলছে 10%, তখন কি আপনি বলবেন যে না এটা ঠিক আছে চেয়ারম্যান স্টেটমেন্ট? আচ্ছা স্যার, স্যার একটা স্যার জি স্যার, আপনার এই কথা শুনতে স্যার একটা মজার জিনিস কিছু আসলো, সেটা হলো স্যার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো চেয়ারম্যান তো স্যার বানায় করে না স্যার, ওদের তো অনেক ডিপার্টমেন্ট আছে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ব্যাপারটা আমরা যারা প্র্যাকটিশনার তারা এই যে রিজনেবল আর লিমিটেডের যে সংখ্যাটা আসতেছে, যে চেয়ারম্যানের অপিনিয়নটা ঠিক না বা রিজনেবল কি রিজনেবল না, এটার উপর ডিপেন্ড করে তো দুইটা অপিনিয়ন আসতেছে। আসলে স্যার আমরা চেয়ারম্যানের মেসেজটাই কেন ডিফাই করতেছি, কেন স্যার এইদের জন্য যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ওদের এটার জন্য অন্য ডিপার্টমেন্টকে কেন ডিফাই করতেছি? আপনাদের বইয়ে দেয়া হচ্ছে না, এটা উদাহরণস্বরূপ আপনার বইয়ে দেয়া হচ্ছে, আপনাকে এটা উদাহরণ অন্য কিছু দিতে পারে, এটা জাস্ট আপনার ওপিনিয়নের প্যাটার্নটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেয়া। উদাহরণ নিয়ে এত মাথা ঘাটানোর মতো কিছু নাই যে চেয়ারম্যানেরটাই কেন নিল ওটা কেন নিল না। জি স্যার, অন্য কিছু তো করতে পারতো, ইন্টারনাল অডিট নিয়েও এটা বলতে পারতো, ইন্টারনাল অডিট কমিটি থাকে, ইন্টারনাল অডিটের পলিসির সাথে মিলে না, সিএফও ইয়া থাকে, অনেক কিছু নিয়ে বলতে পারতো। এটা একটা আপনাদের বইয়ে উদাহরণ দেয়া, আপনি বইয়ে খুঁজে দেখবেন এই জিনিসটাই এটা, কিন্তু বই কেন এভাবে তৈরি হলো এটার উত্তর তো আমি দিতে পারবো না। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, এটা একটা ডেমোনস্ট্রেশন উদাহরণটা নিল। ওকে জি স্যার, হ্যাঁ সেটাই। এখন আমরা যদি পরে চলে যাই, আজকে টাইম আমার মনে হয় 10টা ওভার হয়ে গেছে, আমরা নতুন টপিকে না গিয়ে নতুন টপিকের আরো কিছু বাকি আছে, এই টপিকে পরেরটাতে না যাই। রিজনেবল অ্যাসুরেন্স এন্ড লিমিটেড অ্যাসুরেন্স এর মধ্যে যদি এনগেজমেন্টের মধ্যে আমরা এই পার্থক্যগুলো দেখতে পাই। আমি যদি বলি টাইপ অফ এনগেজমেন্টের টাইপটা কেমন হয়, রিজনেবল এন্ড লিমিটেড, এটার ক্ষেত্রে এভিডেন্স কেমন নেওয়া হয়। আমার যদি এনগেজমেন্টটা রিজনেবল হয় তাহলে আমি এভিডেন্স কেমন নিব, সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট নিব। আর যদি আমার লিমিটেড হয় তাহলে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু লো লেভেলটা লো। এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? আর কনক্লুশন কেমন দেওয়া হয়, রিজনেবল এর ক্ষেত্রে পজিটিভ, আমরা এতক্ষণ যে কনক্লুশন নিয়ে কথা বললাম, রিজনেবল ক্ষেত্রে ডিরেক্টলি বলবে ইয়েস নো, আর এটার ক্ষেত্রে নেগেটিভলি বলবে নাথিং হ্যাজ কাম টু মাই অ্যাটেনশন, মানে না দিয়ে ইয়েস বানাবে, মানে মাইনাস মাইনাসে প্লাস, যেমন মাইনাস মাইনাসে প্লাস দিয়ে এই অপিনিয়ন মানে নেগেটিভলি এক্সপ্রেস করবে, আর এটা সরাসরি পজিটিভলি এক্সপ্রেস রিজনেবল অ্যাসুরেন্স। এখানে কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন আপনি প্রথমে একজন কোশ্চেন করেছিলেন যে ডিফারেন্স বিটুইন রিজনেবল এন্ড লিমিটেড অ্যাসুরেন্স, সেটার অ্যান্সার এখন পাবো। এই যে পার্থক্য এই দুটো, এভিডেন্স অবটেইন, আমি কি এভিডেন্স নিচ্ছি এবং আমি কোন অপিনিয়ন দিচ্ছি।
এই দুটোই পার্থক্য। কারণ আমি এভিডেন্স কম নিলে হয়ে যাবে লিমিটেড অ্যাসুরেন্স, আর এভিডেন্স বেশি নিলে যদি আমি সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট নেই একদম হাই লেভেলের, সেক্ষেত্রে সেটা হবে রিজনেবল। আর ওপিনিয়ন আমি যদি পজিটিভলি এক্সপ্রেস করি তাহলে সেটা হবে রিজনেবল, আর যদি আমি নেগেটিভ না দিয়ে হ্যাঁ বলি সেই ক্ষেত্রে হচ্ছে আমার লিমিটেড অ্যাসুরেন্স। স্যার ওই আমি এভিডেন্স যদি সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট নেই, নেওয়ার পরেও তো স্যার আমরা নেগেটিভ দিতে পারি অপিনিয়ন। ওপিনিয়ন না, এখানে তো ওপিনিয়ন নিয়ে কথা হচ্ছে না, এখানে তো এঙ্গেজমেন্ট নিয়ে কথা হচ্ছে। পুরা এঙ্গেজমেন্টটা কি প্যাটার্নের এঙ্গেজমেন্ট? এটা আমি ওপিনিয়ন বলতে তো মানে এঙ্গেজমেন্টের একটা পার্ট। এটাই তো স্যার কনক্লুশন, অপিনিয়নটাই তো স্যার কনক্লুশন করে ওরা। অপিনিয়ন হচ্ছে কনক্লুশন। আপনি কনক্লুশনের জন্য একটা এঙ্গেজমেন্টে যাবেন, কিন্তু এই এঙ্গেজমেন্টের প্যাটার্ন আপনার আগে থেকে ঠিক হয়ে যাবে যে এটা কি রিজনেবল না এটা লিমিটেড। আপনি যদি রিজনেবল ধরেন তাহলে এটা আপনি ওপিনিয়ন কি হবে আপনি আগে থেকে জানেন। ওই ওপিনিয়ন করার জন্য আপনাকে কি ধরনের ডকুমেন্ট নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ আগেই আপনাদের বলে দিয়েছিলাম যে অডিট এঙ্গেজমেন্টটাই রিজনেবল অ্যাসুরেন্স, আর এটা এছাড়া সবগুলোই হচ্ছে লিমিটেড। তার মানে হচ্ছে অন্য সকল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে সবসময় নেগেটিভলি এক্সপ্রেস করা হবে ওপিনিয়নটা, কনক্লুশনটা। আর অডিটের ক্ষেত্রেই শুধু বলা হবে যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ রিফ্লেক্ট করছে অথবা করছে না। এঙ্গেজমেন্টটা রিজনেবল হবে, এরপর আপনারা আবার বলতে পারেন যে এটা মডিফাইড ওপিনিয়ন, তারপরে অ্যাডভার্স ওপিনিয়ন। এটা কিন্তু ওপিনিয়নের পার্ট, এঙ্গেজমেন্টের পার্ট। এঙ্গেজমেন্টের সঙ্গে ওপিনিয়ন মিক্স করবেন না। এঙ্গেজমেন্ট যখন বলবেন তখন আপনার এই যে থ্রি এলিমেন্ট গুলো সবগুলো এটার মধ্যে ইনক্লুডেড থাকবে যখন এঙ্গেজমেন্ট বলবেন। আর যখন ওপিনিয়ন বলবেন তখন ওই থ্রি এলিমেন্টের শুধুমাত্র 5 নাম্বারটা এর সঙ্গে রিলেটেড থাকবে। স্যার আমার একটা স্যার খুব কোশ্চেন ছিল, সেটা হলো যে আমি যে এঙ্গেজমেন্ট নিলাম একটা দুইজন পার্টির মধ্যে, যে আমার এঙ্গেজমেন্ট হলো, তো আমার এঙ্গেজমেন্টের মূল উদ্দেশ্য তো একটা ওপিনিয়ন থ্রো করা, একটা মানে যে রেসপন্সিবল পার্টি তো চায় আমার কাছে একটা ওপিনিয়ন থ্রু করা, এটাই তো আলটিমেট রেজাল্ট। হ্যাঁ তাহলে আমার এই সেটাই বলতেছিলাম স্যার, এই যে আমি যে যত এভিডেন্স কালেক্ট করলাম সেটা আমি তো এভিডেন্স কালেক্ট করে দেখতে পারি এটা আসলে রিজনেবল হচ্ছে না, তখন তো আমি নেগেটিভই দিব, লিমিটেডই দিব, বলবো না। তখন এঙ্গেজমেন্টটা নেগেটিভ হয়ে যাবে না, এটা এঙ্গেজমেন্টটা আগে থেকে ডিসাইডেড যে এটা রিজনেবল না, তখন ওপিনিয়নটা আপনি নেগেটিভ দিবেন। এঙ্গেজমেন্টটা আগে থেকেই ডিসাইডেড যে এই এঙ্গেজমেন্টটা রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আর এটা হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ফরকাস্টের উপর যেটা হবে সেটা লিমিটেড, যেটা হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল এক্সপেন্স সেটা রিজনেবল। অডিট এঙ্গেজমেন্টের যদি আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের উপর কোনো অ্যাসুরেন্স হয় সেটা হবে লিমিটেড। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা লিমিটেড। তারপরে হচ্ছে আপনার যদি কোনো পারচেজ প্রসিডিউর নিয়ে অ্যাসুরেন্স দিতে বলে যে আমাদের পারচেজ প্রসিডিউর এবং রেকর্ডিং সিস্টেম, সেটাও লিমিটেড। আপনাকে যদি বলে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা ঠিকমতো কাজ করে কিনা, সেই অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে যদি কেউ আপনাকে দেয় সেটাও লিমিটেড। এঙ্গেজমেন্টের প্যাটার্নই ডিসাইড হবে প্রথমে যে এটা রিজনেবল না এটা লিমিটেড। অডিট মানে রিজনেবল, আর এছাড়া অন্য যে কোনো কিছুই কোনো এঙ্গেজমেন্ট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টই হচ্ছে আপনার লিমিটেড। কোনো কোশ্চেন আছে? আপনি আজকে আবার বইটা ভালোভাবে পড়েন, যদি এরপরও কিছু থাকে আমি জানাবো। আগামী দিন থেকে আমরা তাহলে বেনিফিট অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট শুরু করব। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে জয়েন করার জন্য। আগামী ক্লাস ইনশাআল্লাহ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আমি সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।